নেপাল ভারতের পাশের দেশ। এখানে যেতে গেলে ইন্ডিয়ানদের কোনো পাসপোর্ট ভিসা দরকার হয় না। আমার নাম তন্ময় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এনিভায়ার ট্র্যাভেল তন্ময়। আজ এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি 6 days 5 night নেপালের ট্যুরের কথা। আমি তো অলরেডি নেপাল ট্যুরের আলাদা আলাদা ভিডিও দিয়েছি। এই ট্যুরের ভিডিওটা দেখার পর আপনারা দয়া করে নেপাল সিরিজের ভিডিও দেখে নেবেন, তাহলে আরও ভালোভাবে আইডিয়াও পেয়ে যাবেন। আর ভিডিওর লাস্টে বলবো কত খরচ হলো। তো শুরু করছি ভিডিও। ডে 1-এ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছাতে হবে নেপাল, কিন্তু তার জন্য আগে জানতে হবে হাউ টু রিচ নেপাল। আপনি কিভাবে নেপাল যাবেন? নেপাল যাওয়ার জন্য আপনার কাছে অনেক অপশান আছে। ফার্স্ট অপশান ফ্লাইট। বাই ফ্লাইটে নেপাল পৌঁছানোর জন্য আপনাকে যেতে হবে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কাঠমান্ডুতে আছে। ভারতের অনেক এয়ারপোর্ট যেমন দিল্লি, কলকাতা, কোচি, বিশাখাপত্তনম থেকে ইজিলি কাঠমান্ডু যাওয়ার ফ্লাইট পেয়ে যাবেন। সবথেকে কম বাজেটের ফ্লাইট আপনি দিল্লি থেকে পেয়ে যাবেন 5,000 থেকে 6,000 টাকার মধ্যে। আর কলকাতা থেকে কাঠমান্ডু যেতে 9,000 থেকে 11,000 টাকা খরচ। টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টার মতন। দ্বিতীয় অপশান বাস। আপনি ইন্ডিয়া থেকে নেপাল বাসে জার্নি করেও যেতে পারেন, যার টিকিট আপনার শহর থেকে গোবিবো রেড বাস অ্যাপ ডাউনলোড করে দেখে নিতে পারেন। বাস ভাড়া অ্যারাউন্ড 2500 টাকা থেকে 3,000 টাকা পড়বে, কিন্তু সময়ও প্রচুর লাগবে, প্রায় 23 থেকে 24 ঘন্টার মতন। তৃতীয় অপশান সব থেকে কম টাকার যাত্রা হলো ট্রেন। ইন্ডিয়া থেকে নেপাল ট্রেনে যাওয়ার জন্য দুটো অপশান। একটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর নেমে ভায়া সোনালি বর্ডার ক্রস করে নেপাল যেতে পারেন। আর দ্বিতীয় অপশান হলো বিহারের রক্সল রেলওয়ে স্টেশনে নেমে ভায়া বীরগঞ্জ বর্ডার পার করে আপনি নেপাল প্রবেশ করতে পারেন। ভারতের ছোট বড় শহর থেকে ইজিলি ডাইরেক্ট গোরক্ষপুর ও রক্সাল আসার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। আপনি যদি গোরক্ষপুর আসেন তাহলে ওখান থেকে সোনালি বর্ডার যেতে হবে, যার দূরত্ব কমপক্ষে 100 কিলোমিটার। স্টেশন থেকে বেরিয়ে 500 মিটার গেলেই পাবেন মহারানা প্রতাপ মোড়। এখান থেকেই সহজেই বাস পেয়ে যাবেন 130 টাকা দিয়ে। 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন সোনালি বর্ডার। বর্ডার পার করে আপনি ইজিলি বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কাঠমান্ডু ও পোখরা যাওয়ার। এখান থেকে কাঠমান্ডুর দূরত্ব হলো 260 কিলোমিটার আর পোখরার দূরত্ব 183 কিলোমিটার। কিন্তু সোনালি বর্ডার থেকে ভায়া রক্সাল থেকে কাঠমান্ডুর দূরত্ব কম। এখান থেকে পোখরার দূরত্ব কম। যদি আপনার শুধু টার্গেট থাকে নেপালের পোখরা ঘোরার, তাহলে গোরক্ষপুর বেস্ট অপশান। আর যদি আপনার টার্গেট থাকে নেপালের কাঠমান্ডুর মোস্ট ওয়ান্টেড প্লেস পশুপতিনাথ মন্দির ভিজিট করবেন, তাহলে রক্সাল রেলওয়ে স্টেশন বেস্ট অপশান। আমি কিন্তু রক্সাল বর্ডার দিয়ে গিয়েছিলাম। এবার আপনাদের বলবো ভায়া রক্সাল হয়ে কিভাবে নেপালের কাঠমান্ডু ও পোখরা যাব। আপনাদের শহরের ছোট বড় রেলওয়ে স্টেশন থেকে আপনি বিহারের রক্সাল রেলওয়ে স্টেশনের ট্রেন পেয়ে যাবেন। আমি কলকাতার হাওড়া স্টেশন থেকে প্রতিদিন চলা 13021 মিথিলা এক্সপ্রেস ধরে 17 ঘন্টার জার্নি করে পরদিন সকাল 9টায় রক্সাল পৌঁছে গেলাম। আবার একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। আর এবার তো আপনারা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ, এবার সেই ইন্টারন্যাশনাল ট্রিপ। আপনিও চেষ্টা করবেন ডে 1-এ যত তাড়াতাড়ি পারবেন রক্সাল রেলওয়ে স্টেশনে পৌঁছানোর। এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনার কাছে অনেক অপশান পেয়ে যাবেন বর্ডার পার করে বীরগঞ্জ যাওয়ার। সবথেকে ভালো অপশান টাঙ্গা গাড়ি।
250 থেকে 300 টাকা দিলে বীরগঞ্জের ঘণ্টাঘর মোড় পৌঁছে দেবে। সেখান থেকে কাঠমান্ডু বা পোখরা যাবার বাস শেয়ার গাড়ি ইজিলি পেয়ে যাবেন। আর যদি টোটো ধরেন তাহলে 10 টাকা দিয়ে আপনাকে ঢালাতে নেমে টোটো চেঞ্জ করতে হবে। এই ঢালাতেই আপনি ইন্ডিয়ান টাকা ভাঙিয়ে নেবেন। এখনকার কারেন্ট এক্সচেঞ্জের রেট যাচ্ছে ইন্ডিয়ার 1 টাকা সমান 1.6 নেপালি রুপিস। মানে আপনি যদি ইন্ডিয়ান 10,000 টাকা ভাঙান তাহলে আপনি নেপালি 16,000 টাকা পেয়ে যাবেন। ঢালা ছাড়া আপনি ঘণ্টাঘরের পাশেই মানি এক্সচেঞ্জের কাউন্টার পেয়ে যাবেন। আপনি নেপালের অনেক এটিএম থেকেও টাকা তুলতে পারবেন। তার জন্য আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের প্রয়োজন, আর টাকা তোলার চার্জটাও প্রচুর লাগে। আমি বলবো বেশি করে টাকা আপনি বর্ডার থেকেই এক্সচেঞ্জ করে নেবেন। পুরো টিপ ঘুরে বেঁচে থাকা টাকা আবার এই ঢালা বা ঘণ্টাঘরের থেকে এক্সচেঞ্জ করে বাড়ি ফিরে যাবেন। মানি এক্সচেঞ্জ হয়ে যায়, দাদার কাছ থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। আমরা যখন এসেছিলাম নেপালের যে মানি আমাদের 10 টাকা সমান এখানে 16 টাকা, সেম আমরা যখন আমাদের ইন্ডিয়ান টাকা আবার এক্সচেঞ্জ করলাম, সেম আমরা কোনো টাকা আমাদের মানে এক্সট্রা টাকা দিতে হয়নি, সেম টাকাটাই পেয়েছি। আমাদের টাঙ্গা গাড়ি একটু চালাকি করে আমাদের একটা ট্রাভেলের অফিসে নিয়ে গিয়েছিল। ভাবছিল আমরা পুরো কাঠমান্ডু ও পোখরার জন্য গাড়ি একেবারে ভাড়া করে নেব, কিন্তু আমরা শুধু ওনার কাছ থেকে টাকা এক্সচেঞ্জ ও শেয়ার গাড়ি নিয়েছিলাম কাঠমান্ডু যাওয়ার জন্য। বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর দূরত্ব 135 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া পড়েছিল 1100 টাকা পার হেড নেপালি মানি। আর যদি বাসে যান বাস ভাড়া পড়বে 600 টাকা পার হেড নেপালি মানি। সেম বীরগঞ্জ থেকে পোখরার দূরত্ব 253 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে 7 ঘন্টা। বাসে ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা নেপালি মানি। এছাড়া আপনি যদি মাত্র 20 মিনিটের মধ্যে কাঠমান্ডু পৌঁছাতে চান তাহলে এখানে ফ্লাইটের অপশানও পেয়ে যাবেন। নেপালে বুদ্ধা এয়ারলাইন, সিরি এয়ারলাইন, গতি এয়ারলাইন এরকম বেশ কিছু এয়ারলাইন আপনি পেয়ে যাবেন। আপনি জাস্ট পীরগঞ্জের সীমানা পার করে সিমারা এয়ারপোর্ট পৌঁছে আপনি এই সব এয়ারলাইন থেকে ফ্লাইট নিতে পারেন। ফ্লাইট ভাড়া এখনকার কারেন্ট 4000 টাকা নেপালি মানি। তাছাড়া আপনি এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলের অফিস থেকেও ফ্লাইট টিকিট কাটতে পারেন। আপনাকে আমি সবকটা অপশানই বলে দিলাম, এবার আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। এদের কাছ থেকে করলে শেয়ার গাড়িতে 100 টাকা আর ফ্লাইট টিকিটে 200 টাকা পার পার্সন এক্সট্রা লাগবে। কারেন্সি ও কাঠমান্ডু কিভাবে পৌঁছাবেন হয়ে গেল। এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সিম কার্ড। নেপালে সিম নিতে গেলে আধার কার্ড বা পাসপোর্টও 1 কপি পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন। আপনি এনসিল সিম নিতে পারেন 305 টাকা দিয়ে 10 জিবি নেট ও 7 দিনের ভ্যালিডিটি। এটা খেয়াল রাখবেন সিম আপনি বীরগঞ্জ বা সোনালী বর্ডার থেকেই নিয়ে নেবেন, না হলে মাঝখানে আপনি কোথাও সিম নিতে পারবেন না। কাঠমান্ডু পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে। ডে 1-এ আপনি কাঠমান্ডু পৌঁছে সব থেকে প্রথমে হোটেলে চেক ইন করবেন। আপনি পশুপতি মন্দিরের পাশে গোশালা ধর্মশালা বা আমি যে হোটেলটাতে ছিলাম এখানেও থাকতে পারেন। তাছাড়া সবাই কাঠমান্ডুর ফেমাস প্লেস থামেলমার্গ এর এখানে হোটেল নেয়, কারণ এখানে হোটেল, ফুড, নাইট ক্লাব সব কিছু পেয়ে যাবেন। এখানে হোটেল দুজনের জন্য 1000 টাকা পার পার্সন লাগবে। আপনি যদি পশুপতি মন্দিরকে টার্গেট করেন তাহলে আমি যে হোটেলে ছিলাম 800 টাকা করে এখানেও থাকতে পারেন। তাছাড়া আপনি অনলাইনে booking.com, অ্যাগোডা বা মেক মাই ট্রিপ থেকে আগে থেকেই রুম বুক করতে পারেন।
কাঠমান্ডু যাওয়ার শেয়ার গাড়ি যেখানে নামিয়ে দেবে, ওখান থেকে ট্যাক্সি নিয়ে থামেলমার্গ বা গোশালা যেতে হবে। তার চার্জ লাগবে কমপক্ষে 600 টাকা। আপনি আগে থেকেই পাঠাও অ্যাপ ইনস্টল করে রাখবেন, দেখে নেবেন অ্যাপে কত দেখাচ্ছে, বেশি না কম, যেটা সুবিধা হবে সেটা করে নেবেন। এখানে ওলা বা উবের চলে না। পাঠাও অ্যাপে আপনি সস্তায় বাইক বা ট্যাক্সি পেয়ে যাবেন। আমার বেলায় একটা কেস হয়েছিল, পাঠাও অ্যাপে বেশি দেখাচ্ছিল আর ডাইরেক্ট ট্যাক্সি কম বলছিল, তাই ডাইরেক্ট ট্যাক্সি করেছিলাম। হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে দেরি না করে হাঁটা পথেই পৌঁছে যান ডে 1-এর মোস্ট ইম্পর্টেন্ট প্লেস পশুপতিনাথ টেম্পল ভিজিট করতে। গোশালা থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট ও থামেলমার্গ থেকে ডিস্টেন্স হবে অনলি 5 কিমি। পশুপতিনাথ টেম্পল আমি প্রথম দিন ভিজিট করতে পারিনি। বীরগঞ্জ থেকে কাঠমান্ডু আসার সময় রাস্তা খারাপ থাকার জন্য সময় অনেকটাই লেগে গেছিল। যদি আপনাদের দেরি হয়ে যায় তাহলে ডে 2-তে আমার মতন সকাল সকাল ভিজিট করতে পারেন। আর যদি ডে 1-এ টেম্পল ভিজিট করতে পারেন তাহলে সন্ধ্যাবেলার আরতিও দেখতে পারেন। এখানেও হরিদ্বার ও বারাণসীর মতো প্রতিদিন সন্ধ্যাবেলা নদীর ঘাটে আরতি হয়। মন্দির প্রতিদিন ভোর 4টে থেকে দুপুর 12টা, আবার সন্ধ্যা 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আরতি প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত চলে। পশুপতিনাথ টেম্পলে দর্শন ও আরতি দেখে রাতের ডিনার খেয়ে আবার ফিরে যান হোটেলে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ডে 3-তে রাতের পোকরা যাওয়ার বাসের টিকিট কেটে নেবেন। আমি কিন্তু রাতের বাসের টিকিট না কেটে ডে 3-তে সকালের বাসের টিকিট কেটেছিলাম। নেপালে খুব ভালো ভালো লাক্সারি বাস আপনারা পেয়ে যাবেন। আমাদের দিনের বাসের টিকিট 1000 টাকা পার সিট লেগেছিল। ডে 1-এ এখানেই শেষ। এবার তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কাঠমান্ডুকে ভালোভাবে ঘোরার জন্য। ডে 2 সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে 7টার মধ্যে বেরিয়ে পড়ুন পশুপতিনাথ টেম্পলে পুজো দিতে। মন্দিরের একদম সামনে আমি চলে এসেছি। এইটা হলো মেন মন্দিরের গেট। এরপরে আমাকে আর ক্যামেরা অ্যালাউ নেই, এরপরে ক্যামেরা আমাকে বন্ধ করতে হবে। তো ওই পর্যন্ত আমি দেখাবো, তারপর পুজো দিয়ে এসে বাদবাকিটা আপনাদেরকে বলছি। মন্দিরের ক্যাম্পাস প্রচুর বড়। এই মন্দিরে শুধুমাত্র হিন্দুদের অ্যালাউ। আপনি যদি হিন্দু না হন তাহলেও কোনো ব্যাপার নেই। মন্দিরের অপোজিট সাইড বাগমতী নদীর উপর থেকে ছোট ব্রিজ পার করে উঁচু থেকে টেম্পলের ভালোভাবে দর্শন করতে পারেন। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট বৌদ্ধনাথ স্তূপা। আমি এই গোশালা থেকে বাসে করে যাব। আপনি চাইলে পাঠাও অ্যাপ থেকে সোলো থাকলে বাইক ও ট্যাক্সি করেও এই সাইট সিন করতে পারেন। আমার বাস ভাড়া লেগেছিল 30 টাকা। বুদ্ধ স্তূপা পৌঁছে 100 টাকা নেপালি মানি দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। স্তূপার চারিদিকে ভালো করে এক্সপ্লোর করলাম। পশুপতিনাথ মন্দিরের ওখানেও আমি অনেক ফরেনারকে দেখেছিলাম, আর এই বুদ্ধ স্তূপা এখানেও দেখছি অনেক ফরেনার, ওনারা এসছেন এই বুদ্ধ স্তূপা দেখতে, নেপাল ট্যুর করতে। ওখান থেকে আবার একটি বাস ধরে গেলাম দরবার স্কোয়ার। বুদ্ধ স্তূপা থেকে দরবার স্কোয়ারের ভাড়া পড়বে 30 টাকা। যদি নেপালে বাজেট ট্রিপ করতে চান তাদের জন্য এই ভিডিওটা। বাস থেকে নেমে আপনি যদি দরবার স্কোয়ারটাকে ভালো করে এক্সপ্লোর করতে চান তাহলে 500 টাকা নেপালি মানি দিয়ে টিকিট কেটে পুরো দরবার স্কোয়ারটাকে এক্সপ্লোর করতে পারেন। আমরা পুরো এক্সপ্লোর করে এবার এখান থেকে একটা ক্যাব নিয়ে চলে গেলাম শম্ভুনাথ মন্দির। দরবার স্কোয়ার থেকে ক্যাব ভাড়া পড়েছে 400 টাকা নেপালি মানি। শম্ভুনাথ মন্দির
যেতে আমাদের অনেকটা খাড়াই সিঁড়ি পার করতে হয়েছিল। আস্তে আস্তে উঠবেন এখানে বেশি তাড়াহুড়ো করবেন না, কেন তাড়াহুড়ো করে উঠলে হাঁপ লেগে যাবে, জন্য চেষ্টা করবেন সবসময় আস্তে আস্তে উঠতে। আর উপর থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে ভালোভাবে দেখা যায়। একদম মন্দিরের ওঠার আগে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস 50 টাকা নেপালি মানি। শম্ভুনাথ মন্দিরটাকে ভালোভাবে এক্সপ্লোর করে তারপর উল্টো দিকের সাইড দিয়ে নিচে নামলাম। কিছুটা হেঁটে এসে রিং রোড থেকে বাস ধরে আমরা গোশালা পৌঁছালাম। রিং রোড থেকে গোশালা বাস ভাড়া পড়েছিল 40 টাকা নেপালি মানি। এইভাবে গোশালা নেমে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে শুয়ে পড়লাম। ডে 3 আমরা খুব সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ পোখরা যাবার বাস সকাল 7টার মধ্যে আমাদের হোটেলের সামনে চলে আসবে। রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে রাস্তায় দাঁড়িয়ে বাসের ওয়েট করলাম। আপনারা রাতের বাসে পোখরা যেতে পারেন। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি আর নেপালের রাস্তার এতটাই খারাপ, ওর জন্য রাতে ট্রাভেল করতে সাহস হলো না। রাস্তার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম পোখরা। আমরা পোখরাতে সিতারা হোটেল নিলাম, লেক থেকে 5 মিনিট দূরে। রুম ভাড়া পড়ল 1300 টাকা নেপালি মানি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পোখরার ফেওয়া লেক সাইড ভিউ এক্সপ্লোর করতে। আর কালকের পোখরার যে সাইট সিন আছে তার জন্য বাস টিকিট করতে বিভিন্ন ট্রাভেলের সাথে কথা বলবো। এখানে বাসে করে সাইট সিন করতে চার্জ পড়বে 800 টাকা পার হেড, আর আপনি প্রাইভেট কারও করতে পারেন। সেক্ষেত্রে চার্জটা 6000 থেকে 7000 টাকা নেপালি মানি লাগবে। আমাদের হোটেল মালিক বাস ঠিক করে দিয়েছিল। আমরা এখন চলে এসেছি পোখরার ফেওয়া লেক সাইট। এখানে লেকের সাইটে ড্যান্স বার লাইন দিয়ে এখানে প্রচুর ফরেনার দেখতে পাবেন। এরপর রাতের খাবার খেয়েছিলাম অন্নপূর্ণা বাঞ্ছা রেস্টুরেন্ট থেকে। ভেজ বাঙালি থালি খাবার পেয়ে যাবেন 125 টাকায়। ডিনার করে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লাম। ডে 4 আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে হোটেলের নিচে বাসের জন্য ওয়েট করতে থাকলাম। বাস আমাদের ঠিক সকাল 9টার সময় হোটেলের সামনে চলে আসলো। বাসে উঠে আমাদের গাইড ম্যাম বলে দিলেন বাস আমাদের টোটাল 8 to 9 পয়েন্ট ঘোরাবে, কিন্তু সেটা সবটাই আমাদের উপর নির্ভর করবে। আমরা প্রথমে যাব গুপ্তেশ্বর মহাদেব কেভ। এইভাবে পরপর সাইট সিনের ভিডিও আপনাদের দেখাবো। इधर से स्टार्ट होगा हमारा टूर। हम लोग इधर 2 पॉइंट घूमेंगे। बस टोटल आपको 8 to 9 पॉइंट घुमाएगा। सभी जगह पे टाइम है आपके लिए। टाइम से फॉलो करेंगे तो सभी हो पाएगा, नहीं तो नहीं हो पाएगा। ठीक है, तो हम लोग 2 पॉइंट घूमेंगे, एक डेविस फॉल, एक गुप्तेश्वर महादेव गुफा। पहले गुफा जाएंगे, उसके बाद डेविस फॉल जाएंगे। আমাদের গাইড ম্যাম আমাদেরকে 50 মিনিটের টাইম বেঁধে দিলেন এই দুটি পয়েন্ট ঘোরার জন্য। এবার আমরা যাব দেবিস ওয়াটার ফলস। আবার বাসে উঠে আমরা পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছে গেলাম ফুন্ডিকোট শিব স্ট্যাচু। আপনাকে তো একদম শিবাজির মতন লাগে। চ্যানেল শিবাজি। শিবাজি দাদা আমার গুরু আছে। হ্যাঁ, শিবাজি খুব ভালো। এখনো শিবাজি দাদার মতো হতে আমার অনেক না, না, দেরি, হবে, অনেক হবে, টাইম হবে। লাগবে। আপনার দেখতে আমি একটা বলবো ছোট লাগে। আমরা তো ইউটিউবার। ভেবেছিলাম শিবাজির সাথে দেখা হয়ে গেল। ছোট ইউটিউবার আমি, শিবাজি দা অনেক না, না, বড়। খুব ভালো, খুব ভালো। এই করতে করতেই তো বড় হবেন। একদম একদম। আমরা চলে আসলাম 4 নম্বর সাইট সিন পয়েন্ট স্তূপা। এইভাবে 5, 6, 7, 8, 9 সাইট সিন ঘুরে আরতি দেখে পোখরা মার্কেট ঘুরে রাতের ডিনার অন্নপূর্ণা বাঞ্ছা থেকে করে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লাম। ডে 5 সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে
হোটেলের সামনে থেকে বাস ধরে পৌঁছে গেলাম পোকরা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বীরগঞ্জ যাওয়ার বাস ধরে বীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। পোকরা থেকে 30 মিনিট অন্তর বাস পেয়ে যাবেন বীরগঞ্জের। আপনি চাইলে পোকরা থেকে রাতের বাস ধরতে পারেন। রাস্তার কথা ভেবে ফ্যামিলি নিয়ে রিস্ক নিলাম না। পোকরা থেকে বীরগঞ্জের দূরত্ব 265 কিলোমিটার, সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। আমাদের বাস ভাড়া লেগেছিল 800 টাকা। রাস্তায় বাস 2 থেকে 3 বার দাঁড় করিয়েছিল। আমরা বীরগঞ্জে পৌঁছালাম বিকেল 5টায়। টোটাল 9 ঘন্টা লেগেছে। এবার সোজা ঘন্টাঘরের এখানে একটি মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে নেপালের বেঁচে থাকা মানি এক্সচেঞ্জ করে একটি টোটো ধরে গেলাম ঢালা। তারপর দাগা চকের এখানে এম বাজারের উল্টো দিকের একটি হোটেল নিয়ে রাতের ডিনার করে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লাম। ডে 6 সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করলাম। এইবার দাগা চক থেকে একটি টোটো নিয়ে চলে গেলাম রক্সাল রেলওয়ে স্টেশন। রক্সাল থেকে ট্রেনটা সকাল 10টায় ছাড়বে। আমাদের ট্রেন পরদিন ভোর 4টের সময় হাওড়ায় পৌঁছে যাবে। এইভাবে আপনারা আমার মতো নেপাল ঘুরতে পারেন। এইবার বলবো খরচের কথা। হাওড়া থেকে রক্সাল ও রক্সাল থেকে হাওড়া টোটাল ট্রেন ভাড়া স্লিপারে 740 টাকা। ডে বাই খরচা ঠিক এরকম। ট্রেন থেকে নেমে টাঙ্গা গাড়ি 100 টাকা, সিম নিয়েছিলাম 305 টাকা। কাঠমান্ডুর শেয়ার গাড়ি লেগেছিল 1100 টাকা। রাস্তায় খেয়েছিলাম 100 টাকা। কাঠমান্ডু পৌঁছে ক্যাব ভাড়া লেগেছিল 600 টাকা। হোটেল ভাড়া দুদিনের 1600 টাকা। রাতের খাবার খেয়েছিলাম 200 টাকা। মানে ডে 1-এর খরচ টোটাল 4005 টাকা। ডে 2তে আমার খরচ হয়েছে পুজোর ডালা 150 টাকা, ব্রেকফাস্ট 100 টাকা, টোটাল বাস টিকিট 100 টাকা, 3 জায়গায় এন্ট্রি ফিস 650 টাকা, ক্যাব ভাড়া 400 টাকা, দুপুরের লাঞ্চ 150 টাকা, রাতের ডিনার 150 টাকা ও অন্যান্য খরচ ধরলাম 200 টাকা। মানে ডে 2তে আমার টোটাল খরচ হয়েছে 1900 টাকা। ডে 3তে আমার খরচ কাঠমান্ডু থেকে পোকরা বাস ভাড়া 1000 টাকা, রাস্তার খাবার খরচ 200 টাকা, পোকরা হোটেল দুদিনের 2600 টাকা, সন্ধেবেলা টিফিন খরচ 100 টাকা, রাতের ডিনার 125 টাকা, অন্যান্য খরচ 100 টাকা। মানে ডে 3তে আমার টোটাল খরচ 4125 টাকা। ডে 4-এর খরচ আমার সকালবেলার ব্রেকফাস্টে 100 টাকা, সাইট সিনের বাস ভাড়া লেগেছিল 800 টাকা, সাইট সিনের টিকিটে লেগেছিল 400 টাকা, লাঞ্চে 200 টাকা, ডিনারে 100 টাকা, অন্যান্য খরচ 250 টাকা। টোটাল খরচ 1875 টাকা। ডে 5-এর আমার খরচ পোকরা থেকে বীরগঞ্জ বাস ভাড়া লেগেছিল 800 টাকা, ব্রেকফাস্টে 100 টাকা, রাস্তায় টুকটাক খেয়েছিলাম 150 টাকা, বাস থেকে নেমে টোটো ভাড়া লেগেছিল 100 টাকা, অন্যান্য খরচ আরও 100 টাকা। টোটাল ডে 5-এর আমার খরচ 1250 টাকা। টোটাল খরচ এবার যোগ করা যাক। ডে 1-এর খরচ 3305 টাকা, ডে 2তে খরচ 1900 টাকা, ডে 3তে খরচ 4125 টাকা, ডে 4-এ খরচ 1875 টাকা ও ডে 5-এ খরচ 1250 টাকা। এই পর্যন্ত যা খরচ হয়েছে সবটাই নেপালি টাকা। এর সাথে আপ ডাউন ট্রেন ভাড়া, স্লিপারে 740 টাকা ও ঢালাতে হোটেল ভাড়া ও রাতের খাবার খেয়েছিলাম 700 টাকা ধরলে টোটাল করলে খরচ হবে অ্যাপ্রক্স 14,595। এর মধ্যে নেপালি মানিতে খরচ হয়েছে 13,155 টাকা। আর বাদবাকি যে খরচ ইন্ডিয়ান মানিতে 740 টাকা ও 700 টাকা। একজনের খরচ এর থেকে বেশি ছাড়া কম হবে না। আমার ভিডিওটা বানাতে 10 দিন লেগেছে।
ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দয়া করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দেবেন আমাকে মোটিভেট করার জন্য, যাতে আপনাদের এই ধরনের ভিডিও উপহার দিতে পারি। টাটা।